ওয়েলকাম টু আই স্টাডি আমি পড়িতে সবাইকে স্বাগত। আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে আরিয়ান্তের 14,000+ হিস্ট্রি, আমরা কন্টিনিউ আমরা চালিয়ে যাচ্ছিলাম 14,000+। তো এই 14,000+-এর আমরা যেটা করে ফেলেছিলাম 45 নম্বর প্রশ্ন পর্যন্ত করে ফেলেছিলাম আমরা আগের দিন। আমাদের চলছিল যেটা সেটা হচ্ছে হরপ্পান সিভিলাইজেশন। আমাদের হরপ্পান সিভিলাইজেশনের যে কটা প্রশ্ন আমরা করেছি কাছাকাছি, আমরা দেখলাম যে কোন প্লেস কোন জায়গায় অবস্থিত, তার সঙ্গে ওই প্লেসগুলোর সঙ্গে কি কি জিনিস পাওয়া গেছে আর কোন প্লেসের সঙ্গে কি কি জড়িয়ে আছে সেটা কিন্তু মেন ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু এক্সামিনার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্রশ্ন। আর আরিয়ান্তে 14,000+ করার কারণ হচ্ছে যে কোশ্চেন কোয়ালিটি অনেক বেটার থাকে, ইউপিএসসি থেকে আরম্ভ করে WBCS মেন্স থেকে আরম্ভ করে মেন চ্যাপ্টারগুলোর জন্য অনেক 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 বেটার। অ্যান্সারকে একটু ভুল থাকে, তো সেইটা ভুলটাকে সংশোধন করে আমাদের দেওয়াটাই হচ্ছে মেন মোটিভ। যাই হোক, শুরু করা যাক। আমাদের ফার্স্ট নম্বর প্রশ্ন সেটা হচ্ছে যে মেন আছে 46 নম্বর যেটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং আর ট্রু অ্যাবাউট হরপ্পান রিলিজিয়ান। হরপ্পান যে রিলিজিয়ানটা চলতো তখনকার দিনে, মানে তাদের যে সমাজ ব্যবস্থা, তাদের যে ধর্ম কালচার, সেই রিলিজিয়ানের ভেতরে কি কি চলতো সেটা আমাদেরকে বলতে বলেছে। কি বলেছে ফার্স্ট যেটা আছে হচ্ছে ইমেজ ওয়ারশিপ ওয়াজ ইন ভ্যাগু। ইমেজ ওয়ারশিপটা খুব একটা স্পষ্ট ছিল না, অস্পষ্টই ছিল, একদমই তাই। তখনকার হরপ্পান সিভিলাইজেশনের লোকজন কিন্তু মূর্তি পূজা করতো না। নেক্সট, ফিমেল ডায়েটি ওয়াজ প্রিডমিনেন্ট, একদমই তাই। ফিমেল ডায়েটি মানে হচ্ছে মহিলা যে নারী মূর্তি ছিল তারা কিন্তু অনেকটাই প্রিডমিনেন্ট ছিল। তখনকার দিনের মানুষ কিন্তু নারীকেই বেশি পুজো করতে পছন্দ করতো। আর আমাদের সবচেয়ে বড় নারী হচ্ছে আমাদের প্রকৃতি, আর প্রকৃতিরও কিন্তু ওখানকার দিনে একটা বড় প্রিডমিনেন্ট একটা নেচারকে তারা একটা প্রিডমিনেন্ট হিসেবে পুজো করার একটা সম্ভাবনা দেখা গেছে এবং প্রচুর এভিডেন্সও পাওয়া গেছে। তিন নম্বর হচ্ছে কাল্ট অফ মাদার গডনেস। কাল্ট অফ মাদার গডনেস, যেটা মাদার গডনেসের যেটা কাল্ট, সেটা কিন্তু আমরা হরপ্পান রিলিজনে পেয়েছি, একদমই তাই। নো টেম্পল স্ট্রাকচার আনআর্থ, কোনো টেম্পল স্ট্রাকচার তৈরি হয়নি, একদমই তাই। কারণ হচ্ছে যেহেতু কোনো মূর্তি পূজা ছিল না, তাই কোনো টেম্পল স্ট্রাকচারেরও কোনো গল্প ছিল না। তাহলে বোঝা গেল 1, 2, 3 এবং 4 বোথ আর কারেক্ট, মানে হচ্ছে অল অফ দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আসছি আমরা 47 নম্বর দাগের যেটা প্রশ্ন। 47 নম্বর দাগ যেটা বলতে চাইছে এ সিল ডেপিক্টেড কী করেছে মাদার গডডেস উইথ প্ল্যান্ট গ্রোয়িং ফ্রম দ্য উইম হ্যাজ বিন ফাউন্ড ফ্রম, মানে একটা শিল যেটা সেটা হচ্ছে যে মাদার গডডেসের একটা শিল, যেটা তার কী হয়েছে তার যে উম্প মানে হচ্ছে পেটের যেটা গর্ভাশয় থেকে কী হয়েছে আমাদের একটা প্ল্যান্ট গ্রো করছে। মানে তিনি হচ্ছেন সমস্ত আমাদের যে এই বিশ্বের যত প্ল্যান্ট গ্রো করছে তার অধিষ্ঠাত্রী দেবী, এরকমভাবে একটা প্রতিষ্ঠা করা হয়েছে মাদার গডডেসকে। সেটা হ্যাজ বিন ফাউন্ড ফ্রম কোত্থেকে পাওয়া গেছে আমাদেরকে এটা বলতে হবে। তো স্বাভাবিকভাবে সেটা কোত্থেকে পাওয়া গেছে, হরপ্পা থেকে কিন্তু আমাদের মাদার গডডেসের যে যে প্ল্যান্ট গ্রোয়িং করে আছে উম্বে, সেটা কিন্তু দেখা যাচ্ছে হরপ্পা থেকে। আমরা যদি এই ছবিটার দিকে তাকাই, এই ছবিটার দিকে তাকালে এটা দেখতে পাবো, এটা হচ্ছে মাদার গডডেস, এটা আমরা পাচ্ছি, এটা হচ্ছে মাদার গডডেসের ফটো। তো এইভাবেই আমাদের একটা মাদার গডডেসের এরকম একটা ছবি আমরা দেখেছিলাম, সেইটা হচ্ছে যে এই যে মাদার গডডেসের ফটো আমরা কিন্তু দেখেছি। আর নেক্সট যেটা দেখছি এই যে মাদার গডডেসের যেটা যেটাকে বলা হচ্ছে উম্বের ক্ষেত্রে কিন্তু এখানে আমাদের এইখান থেকে সমস্ত গাছের যে প্ল্যান্ট তৈরি হয়েছে এরকম একটা এভিডেন্স কিন্তু আমাদের এখান থেকে পাওয়া যাচ্ছে, কারণ এই মাথার দিক থেকে যে পাতা বেরিয়ে এসছে, তারপরে এখানে বিভিন্ন রকমভাবে শিকড় হাতছানি দিচ্ছে, এরকমভাবে যে ছবিটা আমরা দেখতে পাই এটা কিন্তু মাদার গডডেসের যেটা উম্বের ছবি। আর এটা কোথায় দেখা যাচ্ছে, এটা কিন্তু হরপ্পাতে দেখা যাচ্ছে। আর হরপ্পা রিলিজিয়ানে আগের যে ফটোটা আমি দেখিয়েছিলাম, আগের যে ফটো মানে এটা কিন্তু হরপ্পা সিভিলাইজেশনের মাদার গডডেসের পিকচার। এবার আমরা আসছি 48 নম্বর দাগের প্রশ্ন। 48 যেটা বলতে চাইছে আনসার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। আমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের নিয়ে যে স্টেটমেন্টগুলো সেটা আমাদের বলতে পারবে। ইট ওয়াজ প্রিডমিনেন্টলি এ সেকুলার সিভিলাইজেশন, কোনোভাবেই কিন্তু এটা সেকুলার ছিল না। আমাদের ভারতবর্ষ এখন কী দেশ, ভারতবর্ষ এখন সেকুলার কান্ট্রি। কি সেকুলার মানে কি, আর সেকুলার কথাটা মানে হচ্ছে আমরা কোনো আলাদা রিলিজিয়ান যে যার যেরকম ইচ্ছে রিলিজিয়ানটাকে মেনটেন করতে পারে, তার জন্য কিন্তু কেউ কারোর সঙ্গে কোনো রিলিজিয়ান নিয়ে কোনো গভর্নমেন্ট কাউকে কোনো বাধ্যবাধকতা রাখবে না, এটাকে বলা হচ্ছে সেকুলারের বক্তব্য। কিন্তু ইন্দাস সিভিলাইজেশনের সময় কোনোভাবেই কিন্তু সেকুলার রিলিজিয়ান ছিল না। কি ছিল, থিওক্রেটিক ইউনিটারি, মানে হচ্ছে ভগবানের ওপর একটা বিশ্বাস ছিল, কিন্তু সেটা একটাই ভগবানের ওপর থিওক্রেটিক ইউনিটারি হিসেবে বিবেচনা করা হতো। আর মানে বোঝা গেল অপশান এ হবে না। তারপরে হচ্ছে ডিউরিং দ্য পিরিয়ড, এই পিরিয়ডের সময় কী হয়েছে, কটন ওয়াজ ইউজড ফর ম্যানুফ্যাকচারিং টেক্সটাইল ইন ইন্ডিয়া। আমাদের
এই পিরিয়ডে কটনটাকে ম্যানুফ্যাকচারিং করা হতো টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ইন্ডিয়াতে ইউজ করার জন্য ইউজ করা হতো। একদমই নয়, এটাকে কটনকে কিন্তু কটন উৎপাদন তখন হয়েছিল, কিন্তু কটনকে তারা ম্যানুফ্যাকচারিং টেক্সটাইল হিসেবে কিন্তু লোকেরা ইউজ করতে তখনও পর্যন্ত শেখেনি। তার মানে বোঝা গেল কটন জানতো, কটনটা ব্যবহার জেনেছে, কিন্তু কটনটা কীভাবে টেক্সটাইল হিসেবে ইউজ করা হবে তারা কিন্তু কটনটা উৎপাদন করতে চাষ হিসেবে জেনেছে, ফসল হিসেবে তারা জেনেছে। টেক্সটাইল হিসেবে আমরা যখন ম্যানুফ্যাকচারিং সেক্টর উৎপাদন করছি সেরকম কিন্তু কটনটাকে জানতে পারেনি। তাহলে 48-এর এ এবং বি দুটোই ভুল অপশান। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট, নাইদার 1 and 2 ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে আসছি আমরা 49 নম্বর জায়গায় যেটা প্রশ্ন আছে, 49-এ যেটা বলতে চাইছে সেটা হচ্ছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টে কী আছে, রাইস হাস্ক, যে আমাদের যে খড়ের যে খড় যেটা তৈরি হচ্ছে, রাইস হাস্ক হ্যাজ বিন ফাউন্ড ইন দ্য লোথাল অ্যান্ড দ্য রংপুর। লোথাল এবং রংপুরে কিন্তু রাইস হাঁস পাওয়া গেছে, লোথালে পাওয়া গেছে এবং একমাত্র রংপুরে আছে, এখান থেকে কিন্তু রাইস হাঁস পাওয়া গেছে। এটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, হালকা করে কিন্তু প্রশ্ন করেই ফেলে এক্সামিনার। নেক্সট ঠিক আছে, এভিডেন্স অফ সিগনেচার অন ওয়াল হ্যাজ বিন ডিসকভার্ড ফ্রম দ্য ধোলাভিরা। মানে ধোলাভিরা থেকে যে সিগনেচটা পাওয়া গেছে, এভিডেন্স অফ দ্য সিগনেচ, যেটা কোথায় পাওয়া গেছে, ডিসকভার করা হয়েছে ধোলাভিরা থেকে। একদমই তাই, এই ছবিটা দেখাচ্ছে আমাদের ধোলাভিরার ক্ষেত্রে আমাদের ওয়ালের সামনে যে এভিডেন্সটা আছে, আমাদের কয়েকটা অক্ষর ছিল, সেটা এভিডেন্সটা কিন্তু এই ধোলাভিরা থেকেই পাওয়া গেছে। 3 নম্বর, এ 13-roomed হাউস ফ্রম দ্য ওভারল্যাপ পিরিয়ড হ্যাজ বিন ডিসকভার্ড ফ্রম দ্য ভগবানপুরা থেকে গিয়েছে 13 রুমের একটা বিল্ডিং পাওয়া গেছে। এটা কিন্তু নয়, একদমই নয়, 13 রুমের হাউস কিন্তু পাওয়া যায়নি ভগবানপুরা থেকে, এরকম কোনো এভিডেন্স আমরা পাইনি। তার মানে 3 অপশান হবে না। 4 নম্বর অপশান কী আছে, সিটাইড ফিগার অফ এ ব্রেডেড ম্যান হ্যাজ বিন রিকভার্ড ফ্রম দ্য মহেঞ্জোদারো। আমাদের সিটাইড ফিগার অফ দ্য ব্রেডেড ম্যান, একটা দাড়ি বিশিষ্ট একটা প্রেস্ট যেটাকে দেখতে পেয়েছিলাম, তার একদিকে একটা শাল দেওয়া ছিল, সেই যে শালটা দেওয়া ছিল একটা প্রেস্টের মূর্তি, সেই যে প্রেস্টের এবং হাতটা কাছাকাছি ভাঙাই ছিল, কারণ হাতটা যখন আমরা এভিডেন্সটা পেয়েছিলাম তখন হাতটাই তার ভাঙা ছিল। তো এই যে এভিডেন্সের মূর্তিটা এর কোত্থেকে পাওয়া গেছে, মহেঞ্জোদারো থেকে কিন্তু ব্রেডেড পাওয়া গেছে। আর যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে যে কি আমাদের এভিডেন্স পাওয়া যাচ্ছে সিগনেস ওয়ালের, সেটা হচ্ছে ধোলাভিরা থেকে পাচ্ছি, আর রাইস খাস পাচ্ছে লোথাল এবং রাংপুর থেকে। তার মানে 1, 2 এবং 4 এইটা অপশান হবে। এখানের অপশানের মধ্যে একটু গন্ডগোল আছে, এখানে অপশান কিন্তু 2 আসবে, 1, 2 এবং 4। তাহলে যদি আমরা করি তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার হবে। এই যে ফটোটা দেখতে পাচ্ছি এখানে মিস্টেরিয়াস যেটা হচ্ছে, যেটা ধোলাভিরাতে পেয়েছিলাম আমরা, যে একটা স্ক্রিপ্ট যেটা দেখতে পাচ্ছিলাম, যেটা হচ্ছে এভিডেন্স অফ দ্য সিগনেজের যে স্ক্রিপ্টটা আমরা কিন্তু এখানে পাচ্ছি। কোথায় আমরা পাচ্ছি, এই ধোলাভিরার এই জায়গাটাতে। এটা কোথায়, এটা কোথায়, এটা হচ্ছে ধোলাভিরা। এই ধোলাভিরাতে কিন্তু এই সিগনেচটা পাওয়া গেছে, মিস্টেরিয়াস ইন দ্য স্ক্রিপ্ট, এটা কিন্তু পাওয়া গেছে কোথায়, ধোলাভিরাতে। আর এখানে দেখতে পাচ্ছি এই যে ব্রেডেড ম্যান, একটা দাড়িযুক্ত মানুষ এবং এটা প্রেস্ট ইউনিকর্নস, এই হাতটা যেটা ভাঙা, এটা আমি বলছিলাম। এখানে একটা তাবিজ আছে, তার সঙ্গে যে শালটা এরমভাবে শালটা দেওয়া আছে, এই শালটা এরমভাবে ছিল। এই যে লোকটা এবং অর্ধনিমজ্জিত লোক, মানে মনে হচ্ছে যেন তিনি যেন ধ্যানে মগ্ন অবস্থায় বসে আছেন। তো এই যে লোকটার অবস্থা, এটা কোথায় পাওয়া গেছে, এটা পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। এগুলো কিন্তু ভোলা যাবে না, এগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা দেখেছি এইসব ফটো আমরা প্রচুর পরিমাণে আমরা খুললে, যদি আমরা অ্যানসিয়েন্ট হিস্ট্রি খুলি যে কোনো বই, তাহলে কিন্তু এইসব আমরা দেখতে পাই। তাই এগুলো আমাদের কোনোভাবেই ভুল করা যাবে না। সেটা নিয়ে একটু ডিসক্রাইব করে নিই, যে সিটেড ফিগার্স অফ এ ব্রেডেড ম্যান ইন্টারাপ্টেড অ্যাজ এ প্রেস্ট অথবা প্রেস্ট কিং ওয়াজ ড্রাফট ইন দ্য সালস, যেটা বলছিলাম সাল দিয়ে আছে, কামিং আন্ডার দ্য রাইট আর্মের থেকে আছে, কভারিং দ্য লেফট শোল্ডার দিয়ে আছে। হিজ সালস ওয়ার ডেকোরেটেড উইথ দ্য ট্রিফয়েল প্যাটার্নে, যেটা যে 3 ফয়েল প্যাটার্ন এরকম একটা করে যে ফয়েল ছিল, সেরকমভাবে যে ফুল টাইপের আঁকা ছিল সেরকম প্যাটার্নে আছে। হিজ আইজ ওয়াজ এ লিটল এলংগেটেড অ্যান্ড হাফ ক্লোজড অ্যাজ এ মেডিটেশন, যেটা বলেছিলাম লিটল এলংগেটেড এবং হাফ ক্লোজড আছে, একটা মেডিটেশন করছে, ধ্যানমগ্ন অবস্থায় আছে বলে মনে হচ্ছে। One of the most exciting discoveries at the Dholavira is a large wooden signboard. এই যে ধোলাভিরাতে এটা আছে লার্জ উডেন যেটা সাইনবোর্ড আমরা দেখতে পাচ্ছি আউটসাইড দ্য নর্থ এন্ট্রান্স অফ দ্য সিটাডেল, তাদের দুর্গের যে উত্তর দিকে যে এন্ট্রান্স সেখান থেকে পাওয়া যাচ্ছে। দিস ইজ এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য লংগেস্ট ইন্দাস ইনস্ক্রিপশন নোন। একটা ইন্দাস ইনস্ক্রিপশন যেগুলো পাওয়া যাচ্ছে, ওয়ান অফ দ্য লংগেস্ট, এখানে সবচেয়ে লংগেস্ট না, ওয়ান অফ দ্য লংগেস্ট পাওয়া যাচ্ছে। দের ইজ এ 10 সিম্বলস। এখানে কটা সিম্বল আছে এটাও প্রশ্ন কিন্তু করতে পারে। ইন দ্য প্যানেলের 10টা সিম্বলস আছে। ইচ ইজ একটা 37 সেন্টিমিটারের হাইট আছে, অ্যান্ড দ্য দেন ব্রডেড অন হুইচ, যেখানে দ্য লেটার
was inscribed appears to have been about 3 meters long. He noted structures in the at the Lothal inscribed dockyard, warehouses, and the workshops for the manufacturing of the stone beds, evidence of the seal working rice house and the cemetery. Rice husk যেটা আছে has been found in the Lothal and only other side Rangpur. লোথালে তো পাওয়াই যাচ্ছে এবং একমাত্র রংপুর এবং লোথাল বাদে আর কোনো জায়গায় কিন্তু রাইস হাস্ক পাওয়া যায় না। এরপরে আসছে আমরা 50 দাগে যেটা প্রশ্ন, 50 দাগে যেটা বলতে চাইছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়াজ কনসপিকিউয়াস বাই ইটস অ্যাবসেন্স ইন দ্য টেরাকোটাস অফ দ্য ইন্দাস সিভিলাইজেশন। আমাদের ইন্দাস সিভিলাইজেশনের যেটা অ্যাবসেন্স ছিল, কনসিকুয়েন্স কোন কোন জিনিসটা ইন্দাস সিভিলাইজেশনে ছিল না। আমাদের টেরাকোটা বলতে কি, আমরা যদি কোন বিষ্ণুপুর যাই দেখতে হবে মাটির ছোটো 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 করে জিনিসপত্র আঁকা হয়েছে, কোথাও পিক আঁকা হয়েছে, কোথাও কাউ আঁকা হয়েছে, কোথাও শিব আঁকা হয়েছে। এটা আমি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, বিষ্ণুপুরে তো অনেক জিনিসই আঁকা হয়। তো কোন জায়গাটা কিন্তু দেখা যায়নি, অ্যাবসেন্স ছিল ইন্দাস টেরাকোটাতে। ইন্দাস টেরাকোটাতে বাফেলো বা মহিষ কিন্তু অ্যাবসেন্ট ছিল। কী কী পাওয়া যাচ্ছিল? ভেড়া পাওয়া যাচ্ছিল, গরু পাওয়া যাচ্ছিল, আর হচ্ছে শুয়োর পাওয়া যাচ্ছিল। ভেড়া, গরু এবং শুয়োর এই তিনটে কিন্তু ইন্দাস সিভিলাইজেশনের ভেতরে ছিল। নেক্সট আসছি আমরা 51 দাগের আগের প্রশ্ন। 51 দাগ বলছে 51, দ্য পিপল অফ দ্য হরপ্পান কালচার ইউজ দেমসেলস ইন দ্য গ্যাম্বলিং। গ্যাম্বলিংয়ে কী করতো? হরপ্পান কালচারের ইউজ করতো দেমসেলস ইন দ্য গ্যাম্বলিং, মানে জুয়া খেলার জন্য তারা কিন্তু অভ্যস্ত ছিল। একদমই তাই, পিপল অফ দ্য গ্যাম্বলিংয়ের একটা অভ্যস্ত আমরা যেটা এভিডেন্স পেয়েছি হরপ্পান কালচারের মধ্যে, সেটা কিন্তু ছিল আরিয়ানস অ্যাট ফার্স্ট সেটেলড ইন দ্য ওয়েস্টার্ন ইউপি। আর্যরা যেটা এসেছিলো তারা কী করতো? আমাদের ওয়েস্টার্ন ইউপিতে বসবাস করতো, কিন্তু এটা ওয়েস্টার্ন ইউপিতে নয়, এরা কিন্তু সিন্ধু সভ্যতার কাছে পাঞ্জাবের দিক করে এরা কিন্তু বসবাস করতো। তাহলে অনলি ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 51-এর এ ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে আসছে 52 যেটা বলতে হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং কজেস হ্যাভ বিন অ্যাট্রিবিউটেড টু দ্য এক্লিপস অফ দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। কী কী কারণে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনটা ধ্বংস হয়ে গেছিল এটা কিন্তু আমাদেরকে বলতে হবে। কী কারণে? ফ্রিকোয়েন্সি অফ দ্য ফ্লাডস, একদমই তাই, ফ্রিকোয়েন্সি অফ দ্য ফ্লাডস। আমরা যদি মহেঞ্জোদারো সভ্যতার ঋত্বিক রোশন যে সিনেমাটা করেছে সেদিন দেখতে পাবো, অবশ্যই এখান থেকে কিন্তু এই অ্যান্সারটা আমরা দিতে পারবো। কি না, মহেন্দ্রটা কিন্তু আমাদের ফ্লাডের জন্য ভেসে গেছিল। তবে শুধুমাত্র ওটা সিনেমা, সেজন্য একটাই কারণই দেখানো হয়েছিল, শুধুমাত্র একটা কারণ ছিল না, আরও অনেকগুলো কারণ ছিল। কী কী ছিল? ফরেন ইনভেশন, একদমই তাই, বহিরাগত আক্রমণও ছিল, অনসেট অফ দ্য ড্রট কন্ডিশনস, তারপরে কী হয়েছিল? ওখানে কিন্তু খরাও শুরু হয়েছিল, মানে বর্ষা, খরা এবং ফরেন, এই তিনটে কারণের জন্যই মেনলি কিন্তু আমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এক্লিপসের দিকে চলে গিয়েছিল। তার মানে আমরা যেটা পাচ্ছি অ্যান্সার কত হবে? 52, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ডি হয়ে গেল রাইট অ্যান্সার। এবারে আসছি আমরা 53 দাগের প্রশ্ন। 53 দাগ যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ইজ কল্ড হরপ্পান সিভিলাইজেশন বিকজ। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনকে হরপ্পান সিভিলাইজেশন বলা হচ্ছে কারণ হচ্ছে হরপ্পান হ্যাজ দ্য 6 times লার্জার দ্যান দ্য মহেঞ্জোদারো, এটা নয়। হরপ্পা হ্যাজ মোর ফিচার্স নয়। হরপ্পান ওয়াজ এক্সকাভেটেড ফার্স্ট, একদমই তাই, কারণ হচ্ছে হরপ্পা সবচেয়ে আগে এক্সকাভেট হয়েছিল, খনন করা হয়েছিল সবচেয়ে আগে হরপ্পাকে। কত সালে করা হয়েছিল? 1921-এর দিকে করা হয়েছিল। আর কে করেছিল? দয়ারাম সাহানি কিন্তু হরপ্পা সিভিলাইজেশন করেছিল। বোঝা গেছে? আর এই যে হরপ্পাটা কোন ডিস্ট্রিক্টে অবস্থিত? এটা হচ্ছে মন্টেগোমেরি ডিস্ট্রিক্টে অবস্থিত। এটা হচ্ছে কোন নদীর তীরে অবস্থিত? হরপ্পাটা হচ্ছে রবি নদীর তীরে অবস্থিত। বারবার করে একই প্রশ্ন বারবার বলছি কারণ যাতে তোমাদের মনে থাকে এবং পরীক্ষার খাতায় ঠিকঠাক করে দাগ মেরে আসতে পারা যায়। তো বোঝা গেল 53 দাগের অ্যান্সার তাহলে কোনটা হবে? 53 দাগের, সেহেতু হরপ্পাটা ফার্স্ট করা হয়েছিল তাই ইন্দাস সিভিলাইজেশনটাকে অনেক সময় হরপ্পান সিভিলাইজেশনও বলা হয়ে থাকে। নেক্সট আসছে আমরা 54 দাগের প্রশ্ন। 54 দাগের প্রশ্ন যেটা বলা হচ্ছে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, হরপ্পান পিপল ডিড নট নো দ্য আর্ট অফ রাইটিং। হরপ্পান পিপলরা আর্ট অফ দ্য রাইটিং, তাদের যে লেখার যে রাইটিংটা তারা কিন্তু জানতো না। এটা কিন্তু বাজে বক্তব্য, কারণ হরপ্পান পিপলরা লিখতে জানতো এবং তাদের লেখাটা কেমন ছিল আমরা কিন্তু অনেক আগেই এটা কিন্তু আলোচনা করেছিলাম। তাদের লেখাটা ছিল বৌস্ট্রোফেডন। কেমন ছিল? বৌস্ট্রোফেডন, BOUSTRO, বৌস্ট্রোফেডন, PHEDON। বৌস্ট্রোফেডন ছিল তাদের লেখা। বৌস্ট্রোফেডন মানে কি? প্রথমে লেফট থেকে রাইট লিখবে, আবার তারপরে রাইট থেকে লেফট লিখবে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বৌস্ট্রোফেডন। তার মানে বোঝা গেল
যে আমাদের এরা কিন্তু আর্ট অফ দ্য রাইটিং এরা কিন্তু হরপ্পান পিপল জানতো। এই যে লেখাটাকে বলা হচ্ছে, এটা কি বলা হচ্ছিল, বৌস্ট্রোফেডন। কারণ হচ্ছে কি, বৌস্ট্রোফেডন কি হচ্ছে, এখানে হচ্ছে কি আমাদের লেফট থেকে রাইট লেখা হয়েছে। একটু যদি ভালো করে মাইন্ড লিখি, তারপর লাইনে দেখবো যে আমাদের রাইট থেকে লেফট লেখা হয়েছে, আবার তারপর লাইনে লেফট থেকে রাইট লেখা হয়েছে, এরকমভাবে আছে। এরকম এটাকে বৌস্ট্রোফেডন বলা হয়ে থাকে। এবারে আসছে আমরা 2 নম্বর, যেটা হচ্ছে যে দ্য পিরিয়ড হোয়েন যখন ম্যান বিগান টু ইউজ মেটাল ইজ কল্ড নিওলিথিক। নিওলিথিক মানে কি, প্রস্তর যুগ। তো প্রস্তর যুগে মানুষ কিন্তু কি মেটাল জানতো? একদমই নয়। নিওলিথিক পিরিয়ডের আগে যখন মেসোলিথিক পিরিয়ড ছিল, প্যালিওলিথিক, সরি নিওলিথিক মানে হচ্ছে নব্য প্রস্তর যুগ, নিওলিথিক পিরিয়ড মানে হচ্ছে নব্য প্রস্তর যুগ। তো এই প্রস্তর যুগ, নবপ্রস্তর যুগের আগে কিন্তু মানুষ জেনে ফেলেছে কবে, মেসোলিথিক পিরিয়ডে এসে মানুষ কিন্তু মেনলি জেনে ফেলেছে। কেন জেনে ফেলেছে? মেসোলিথিক পিরিয়ড মানে হচ্ছে কপার কি, কপার ওয়ান টাইপ অফ মেটাল। তাহলে কি হলো, আমাদের মেসোলিথিক পিরিয়ডে এসে মানুষ কিন্তু মেটালের ব্যবহার জেনেছে। তার মানে যেটা পেলাম 1 এবং 2 দুটোই কিন্তু ভুল, যাকে বৌস্ট্রোফেডন রাইটিংস চলতো, আর মানুষ মেটালের ইউজ জেনেছে কিন্তু মেসোলিথিক পিরিয়ডে এসে। 54 ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আসছে আমরা 55 দাগের প্রশ্ন। 55 যেটা বলতে চাইছে সেটা হচ্ছে লিস্ট 1 এবং লিস্ট 2 থেকে মান্ডা, সুক্তাজেন্ডর, দাইমাবাদ এবং আলমগীরপুর, এই চারটে যেটা আছে সেখান থেকে আমাদেরকে বলতে হবে মান্ডা কোথায় অবস্থিত। মান্ডা জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত। সুক্তাজেন্ডর কোথায় অবস্থিত? বালুচিস্তানে অবস্থিত, একদমই রাইট। দাইমাবাদ কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত, একদমই রাইট। এবং আলমগীরপুর কোথায় অবস্থিত? ইউপিতে অবস্থিত। বোথ আর অল দ্য রাইট অ্যান্সার। তার মানে হচ্ছে all of these are the correct option, C is the right answer। আমাদের এই ছবিটা খুলে দেখতে পাচ্ছি, এখানেই হচ্ছে মান্ডা অবস্থিত। মান্ডা তাহলে কোথায় অবস্থিত? কাশ্মীরে অবস্থিত। সুক্তাজেন্ডর দেখতে পাচ্ছি, সুক্তাজেন্ডর কোথায় অবস্থিত? সুক্তাকোটও আছে, এখানে অবস্থিত আছে। সুক্তাকো আছে এইটাতে, আর সুক্তাজেন্ডর আছে এই নিচটাতে, এটা দেখতে পাচ্ছি সুক্তাজেন্ডর, এটা হচ্ছে বালুচিস্তানে অবস্থিত। দাইমাবাদ এখানটায় অবস্থিত। আর একটা কি অবস্থিত আছে, আর যেটা আছে সেটা হচ্ছে আলমগীরপুর হচ্ছে ইউপির এই জায়গাটাতে অবস্থিত, আলমগীরপুর। তো বোঝা গেল মোটামুটি আমাদের এই জায়গা। আমি ম্যাপ দেখে এই কারণেই করাচ্ছি, এখানে মান্ডা অবস্থিত, এখানে হরপ্পা অবস্থিত, এখানে কড্ডিজি অবস্থিত, মহেঞ্জোদারো অবস্থিত, এইসব জায়গাতে। তারপরে লোথাল, সুরকাটোডা, ধোলাভিরা সবই কিন্তু ইয়েতে অবস্থিত, সোমনাথ এগুলোতে গুজরাটে অবস্থিত। এই কারণে আমি বারবার ধরে করাচ্ছি, কারণ হচ্ছে ম্যাপ দেখে করলে কিন্তু আমি বারবার গ্যারেন্টি দিচ্ছি ম্যাপ ছাড়া উপায় মনে রাখার কোনো উপায় নেই। আর একটা একমাত্র উপায়, সেটা হচ্ছে প্র্যাকটিস। এরপর আসছে 56 নম্বর প্রশ্ন। হু অ্যামং দ্য ফলোইং আর্কিওলজিস্ট ওয়াজ দ্য ফার্স্ট টু আইডেন্টিফাই সিমিলারিটিস বিটুইন দ্য প্রি হরপ্পান কালচার অ্যান্ড দ্য ম্যাচিওর হরপ্পান কালচার। আমাদের এমন একটা আর্কিওলজিস্টের নাম বলতে হবে যিনি হচ্ছেন ফার্স্ট আইডেন্টিফাই করেছিলেন প্রি হরপ্পান কালচার এবং ম্যাচিওর হরপ্পান কালচার। মানে হরপ্পান কালচার যখন শুরু হয়েছিল তার মধ্যে প্রথমের যে হরপ্পান কালচারটা সেটা হচ্ছে প্রি হরপ্পান কালচার বলা হচ্ছে, তারপর ম্যাচিওর হচ্ছে আস্তে আস্তে। এটা কে প্রথম ফার্স্ট ডিস্টিংগুইশড করেছিল আমাদেরকে সেটা বলতে হবে। কে করেছিল? অমলানন্দ ঘোষ আমাদের বাঙালি এবং আর্কিওলজিস্ট ছিলেন। তিনি কিন্তু আমাদের ম্যাচিওর হরপ্পান কালচার এবং প্রি হরপ্পান কালচার দুটোই কিন্তু করেছিলেন। এই অমলানন্দ ঘোষের মেনলি আমাদের দুটো বই আছে, সেটা কিন্তু মেন ইম্পর্টেন্ট। একটা হচ্ছে অজন্তা মিউরিয়ালস, যেটা অজন্তা নিয়ে কীভাবে হয়েছে সেটা নিয়ে লেখা হয়েছে। আমাদের লিখেছেন কে? আমাদের লিখেছেন এ ঘোষ, মানে হচ্ছে অমলানন্দ ঘোষ লিখেছেন এইটা। আর একটা লিখেছেন এ গাইড টু নালন্দা। এই গাইড টু নালন্দা কার লেখা? অমলানন্দ ঘোষের লেখা হচ্ছে গাইড টু নালন্দা। তো মোটামুটি বোঝা গেল। আপাতত এইখানেই আজকের মতন শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। খারাপ লাগলে অবশ্যই থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে। বাই বাই।